বহুল প্রত্যাশিত এবং বহু আকাঙ্ক্ষিত জাতীয় সংসদের যে নির্বাচন থেকে বাংলাদেশের সাধারণ জনগণ এবং ভোটার এবং সম্পূর্ণ একটি প্রজন্ম তারা বঞ্চিত ছিল প্রায় 17 বছর। সেই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে। মানুষের মধ্যে ছিল স্বতঃস্ফূর্ততা এবং দল বেঁধে মানুষ ভোট দিতে গিয়েছে এবং দিন শেষে তারা নির্বাচনের ফলাফলের জন্য প্রত্যাশা করেছিল চাতক পাখির মতো। এক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি, জুলাই এবং আগস্ট অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতিতে একটি ফেনোমেনন ব্যাপক ভিত্তিতে বলতে পারেন প্রাধান্য বিস্তার করছিল, এবং সেটি হচ্ছে অনলাইন ভিত্তিক ক্যাম্পেইন। অনলাইনের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে এটা বিভিন্ন বলতে পারেন সেলিব্রিটি, অ্যাক্টিভিস্ট তাদের দ্বারা এবং সাধারণ মানুষের আড়ালে অজস্র বট অ্যাকাউন্টের মাধ্যমে সমাজের মধ্যে একটি ধারণা প্রতিষ্ঠিত করা হয় যে এই নির্বাচনটিতে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং তার যে নির্বাচনী মোর্চা, সেই মোর্চাটি ব্যাপক ভিত্তিক আসন গ্রহণের মাধ্যমে নির্বাচনে জয়লাভ করতে যাচ্ছে। তবে আমরা এ বিষয় নিয়ে যখন গবেষণা করি, বিভিন্ন ডাটা এবং নির্বাচনের বিভিন্ন মার্কার অথবা প্যারামিটার নিয়ে, তখন দেখতে পাই আসলে ব্যাপারটি সম্পূর্ণ ভিন্ন হতে যাচ্ছে। এবং আমরা এটা নিয়ে একটি পর্যালোচনা ভিত্তিক আলোচনা করেছি, যেটি আমাদের ইউটিউব চ্যানেলে আছে। আপনারা যদি আগ্রহী হন, আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অথবা এখানে ক্লিক করে এই বিষয়টি আপনারা দেখে নিতে পারেন। তো সেখানে আমরা বলবার চেষ্টা করেছি যে সনাতনী নির্বাচনী ধারণা, এটি কনভেনশনাল ওয়ার্ল্ড ওয়াইড, এটা শুধুমাত্র বাংলাদেশের জন্য ব্যাপারটা সেরকম না। নির্বাচনের গ্রামার বলতে পারেন, এই নির্বাচনের গ্রামারে কতগুলো প্যারামিটার কাজ করে নির্বাচনের ফলাফল নির্ধারণের ক্যাটালিস্ট হিসাবে। তো সে প্যারামিটারগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম বাংলাদেশের পার্সপেক্টিভে, এবং আমরা সেখানে দেখাবার চেষ্টা করেছিলাম যে এই নির্বাচনে হয়তোবা আমরা একটি একপেশে সংসদ দেখতে যাচ্ছি। হ্যাঁ, এটা সত্যি কথা। আমরা এখন নির্বাচনের ফলাফল নিয়ে পর্যালোচনা করব, তাতে পপুলার ভোটে দেখলে আপাত দৃষ্টিতে মনে হবে এটা খুবই নেক টু নেক ফাইটিং, কিন্তু আসন ভিত্তিক আপনি যখন পর্যালোচনা করবেন তখন দেখবেন এটি একটি একপেশে সংসদ হতে যাচ্ছে। তবে আমরা যতটা প্রিডিক্ট করেছিলাম একপেশে সংসদ, অনেক বেশি একপেশে সংসদ। আমাদের সৌভাগ্য যে আমরা সেরকম একদম মানে ওয়ান সাইডেড সংসদ আমরা দেখব না, এটি একটি ভালো দিক। তবে যেটাই বলেন, একটি রাজনৈতিক দল যখন এককভাবে একটি সংসদে 2/3 আসন নিয়ে স্পিকারের ডান পাশে অর্থাৎ সরকার সাইডে বসবেন, তখন সংসদটা অবশ্যই ডান দিকেই হেলে থাকবে, অর্থাৎ পাল্লার ডান দিকটা ভারী থাকবে। তো সেরকম একটি ঘটনা ঘটেছে, এবং অ্যাজ এক্সপেক্টেড যেই বিরোধী দলের মোর্চা তারাও একটি সম্মানজনকই বলবো আমি, তারা একটি আসন নিয়ে বিরোধী দলের সাইডে বসবেন, অর্থাৎ বাম পাশে। অর্থাৎ বাংলাদেশ জামায়াত ইসলামী এবং তার নেতৃত্বাধীন জোট আজ থেকে, সরকার গঠনের পর থেকে, অর্থাৎ আজকে বাংলাদেশের কোনো একটি সময় সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন এবং তারপরে পরবর্তী সরকারের মন্ত্রিপরিষদ। তো সেই হিসাবে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং তার নেতৃত্বাধীন জোট বাংলাদেশের বামপন্থী দল হিসাবে সংসদের বাম পাশে বসবেন, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার কিছু ছোট ছোট শরিকদের নিয়ে স্পিকারের ডান পাশে, অর্থাৎ ডানপন্থী দল হিসাবে সংসদে তাদের কার্যক্রম পরিচালনা করবেন। তো আমরা আমাদের পয়েন্টে চলে আসি। আমরা বলেছিলাম কতগুলো প্যারামিটার। এটা শুধু বাংলাদেশ নয়। আপনারা বলতে পারেন এটা কি শুধু বাংলাদেশ? অ্যান্সার হচ্ছে নো। এটা সারা পৃথিবীতেই এটা কাজ করে, এবং এই প্যারামিটার বা মার্কারগুলো বাংলাদেশেও কাজ করবে। এটাই ছিল নির্বাচনের গ্রামার, এবং কাজ করেছে। তো আমরা আসলে এই মার্কারগুলো নিয়ে আমরা পর্যায়ভিত্তিক আলোচনা করব, এবং আমরা দেখাবো যে আমাদের যে প্রেডিকশন কিভাবে কিভাবে এই নির্বাচনের ফলাফল প্রতিফলিত হয়েছে, এবং নির্বাচনী যে সোশ্যাল মিডিয়ার হাইপ সেটিকে বলতে পারেন তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে। আমরা এখন যদি আমাদের স্ক্রিনে একটু দেখি, তাহলে দেখতে পারবো একটি ম্যাপ, বাংলাদেশের মানচিত্র। এই মানচিত্রটি যদি আমরা দেখি,
এই মানচিত্রের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে নির্বাচনটি অঞ্চলভিত্তিক কতটা একপেশে নির্বাচন হয়েছে। আমি এটা বলেছিলাম আমার সেই ভিডিওতে যে প্রথম যে মার্কারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা ওয়ার্ল্ড ওয়াইড ফেনোমেনন, এটা বাংলাদেশের কোনো একক বিষয় নয়, সেটি হচ্ছে অঞ্চলভিত্তিক শ্রেষ্ঠত্ব। যদি তার একটি বিশেষ অঞ্চলে তাদের প্রাধান্য সৃষ্টি করতে না পারে, তাদের রাজনৈতিক কর্মসূচি অথবা তাদের কর্মীদেরকে মাধ্যমে, মোটিভেশনের মাধ্যমে, তাহলে সে রাজনৈতিক দলের রাজনীতি করবার আসলে তেমন কোনো বলবো যে তেমন করে সুবিধা আদায় করতে পারবেন না। এটি যেহেতু বাংলাদেশের অত্যন্ত পুরাতন একটি রাজনৈতিক দল ছিল বাংলাদেশ জামায়াত ইসলামী, এবং তারা নির্বাচন করে আসছে বাংলাদেশের স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে, নির্বাচনের মাঠে, সেহেতু তাদের একটি অঞ্চলভিত্তিক শ্রেষ্ঠত্ব তারা তৈরি করতে সক্ষম হয়েছে। তো এই সময়টাতে কিন্তু জামাত ইসলামী যেসব অঞ্চলগুলোতে শ্রেষ্ঠত্ব বজায় রেখেছিল, এই নির্বাচনেও সেই শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে। আমরা মানচিত্রের দিকে লক্ষ্য করি। আমরা বলেছিলাম জিও ডেমোগ্রাফিক ডমিনেন্স। এই জিও ডেমোগ্রাফিক ডমিনেন্স আমরা যদি বিগত নির্বাচনগুলোকে পর্যালোচনা করি, তাহলে দেখতে পারবো বাংলাদেশ জামাত ইসলামী উত্তরবঙ্গের রংপুর জেলায় এবং অত্যন্ত ভালো ফলাফল করত, এবং একসময় এই আসনে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল বাংলাদেশ জাতীয় পার্টির, এবং এই নির্বাচনে নেক টু নেক ফাইট হতো, কখনো জাতীয় পার্টি জিতত, কখনো বাংলাদেশ জামাত ইসলাম জয়লাভ করত। তো আমরা এই নির্বাচনে দেখতে পাচ্ছি, আমরা যদি ম্যাপটা দেখি তাহলে দেখবো এই নির্বাচনের মোটামুটি সবগুলো আসনই এই জেলাটির জামাত ইসলাম দখল করতে সক্ষম হয়েছে। অর্থাৎ জামাত ইসলামী বাংলাদেশ রংপুর কেন্দ্রিক যেই আসনে তাদের ডমিনেন্স ধরে রেখেছে, এবং এই ডমিনেন্সকে আরো বেশি শক্তিশালী করেছে। অর্থাৎ আগে তাদের যে প্রধান প্রতিপক্ষ ছিল জাতীয় পার্টি, তারা আসলে রাজনীতির মাঠ থেকে এক প্রকার তাদেরকে বিদায় করে দিয়েছেন এই নির্বাচনে। এরপর আমরা বলেছিলাম আমাদের ভিডিওতে যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলগুলোতে জামাত ইসলাম ভালো করে, অর্থাৎ সাতক্ষীরা এবং সাতক্ষীরার আশেপাশের জেলাগুলোতে বাংলাদেশ জামাত ইসলাম ভালো করে। এখানে আমরা যদি নির্বাচনের পর্যালোচনা করি তাহলে দেখব যে সাতক্ষীরা, যশোর এবং বাগেরহাটের কিছু কিছু জায়গা এবং খুলনার দক্ষিণাঞ্চলে জামাত ইসলাম বেশ বলতে পারেন ভালো ফলাফল করেছে 2001 সাল, 96 এবং 1991 সালে। তো সেই ডমিনেন্সটা তারা ধরে রেখেছে এবং তারা আসলে এই অঞ্চলগুলোতে তারা মোটামুটি সবগুলো আসনই লাভ করেছে। সাতক্ষীরা লাগোয়া দেখবেন যশোরের আসনগুলো তারা পেয়েছে। তবে এখানে একটি নতুন ঘটনা ঘটেছে বর্তমান নির্বাচনের ক্ষেত্রে, আমরা বলতে পারি সেটি হচ্ছে জামাত ইসলাম তাদের প্রধান প্রতিপক্ষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে টক্কর দিয়ে বৃহত্তম কুষ্টিয়া জেলাতেও তারা ভালো করেছে। অর্থাৎ কুষ্টিয়াতে আগে একসময় জামাতের একটি বড় ভোট ব্যাংক ছিল, কিন্তু সে ভোট ব্যাংকটি যেহেতু জোটবদ্ধ নির্বাচন হতো 91 এবং 2001-এ, এই দুটি নির্বাচনে আসলে জামাত ইসলাম এবং জাতীয়তাবাদী দলের ভোট একই ভোট বাক্সে পড়ায় এখানে আসলে দুটো দলের ভোটের প্রাধান্য আমরা সেভাবে অ্যানালাইসিস করার মতন ডাটা পাইনি। তবে এই নির্বাচনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এই অঞ্চলগুলোতে, অর্থাৎ এই যে কুষ্টিয়া, বৃহত্তম কুষ্টিয়া, অর্থাৎ কুষ্টিয়া একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে জামাত ইসলাম। এবং আমরা যদি দেখতে পারি জামাত ইসলামের জিওগ্রাফিক ডমিনেন্স, তাহলে দেখতে পারবো বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরা থেকে শুরু করে উত্তর দিকে তারা তাদের প্রাধান্য বিস্তার করতে সক্ষম হয়েছে। অর্থাৎ আপনারা যদি ম্যাপটা দেখেন তাহলে জামাতের জিও ডেমোগ্রাফিক ডমিনেন্স কিন্তু একটি নির্দিষ্ট অঞ্চলেই কিন্তু অনেক বেশি দৃশ্যমান। এর বাইরে জামাত ইসলামের একটি স্ট্রং হোল্ড ছিল রাজশাহী জেলার কিছু কিছু আসন, যেটা আমরা আমাদের আগের ভিডিওতে বলেছি। তো সেই জায়গাতে জামাত ইসলাম ভালো করেছে, রাজশাহীর কিছু আসনে ভালো করেছে, এবং রাজশাহীর অত্যন্ত একটি শক্তিশালী জায়গা ছিল চাঁপাইনবাবগঞ্জ, যেখানে জামাত এবং বিএনপি উভয়ই শক্তিশালী এবং তাদের একটা ভালো ভোট ব্যাংক আছে। এখানে জামাত আসলে বিএনপিকে আউটপ্লে করেছে। তার জন্য কিছু রাজনৈতিক ইভেন্ট অথবা কিছু কর্মকাণ্ড এবং রাজনৈতিক নেতৃবৃন্দের কিছু আচরণকে আমি ক্যাটালিস্ট মনে করি। এটা নিয়ে আমি যখন বিএনপিকে নিয়ে একটি পর্যালোচনামূলক ভিডিও করব, সেই ভিডিওতে আমি নির্বাচনে বিএনপি কেন স্পেসিফিকলি কিছু কিছু জায়গায় তারা
আশানুরূপ ফল করতে পারেনি, সেটি বোঝানোর চেষ্টা, মানে সেটি আমি দেখানোর চেষ্টা করব আমরা। তো চাঁপাইনবাবগঞ্জে জামাত ভালো করেছে, এবং আমরা যদি দেখতে পারি, দেখি আমাদের মানচিত্রে, তাহলে দেখব এই সম্পূর্ণ অঞ্চলটি কিন্তু এখন সম্পূর্ণভাবে জামাত ইসলামের দখলে। অর্থাৎ পশ্চিম বাংলা লাগোয়া বাংলাদেশের সীমান্তবর্তী প্রত্যেকটি অঞ্চল মোটামুটিভাবে জামাত ইসলাম তার ডমিনেন্স তৈরি করতে সক্ষম হয়েছে। এটার পিছনে অনেক কারণ থাকতে পারে, সেটা নিয়ে আমরা পর্যালোচনা করতে পারি, কিন্তু জামাত তার কাজের কাজটি করেছে। একটি শক্তিশালী রাজনৈতিক দল হিসাবে নির্বাচনের মাঠে নিজেদেরকে প্রতিষ্ঠিত রাখার জন্য যেই জিও ডেমোগ্রাফিক ডমিনেন্স তাদের করা প্রয়োজন, তারা সেটা করতে সক্ষম হয়েছে। আমি এক্ষেত্রে বলবো জামাতের রাজনৈতিক কৌশল অত্যন্ত চমৎকার এবং একে প্রশংসা করতে হবে। এরপরে আমরা যে দ্বিতীয় প্যারামিটারটি বলেছিলাম, যে আসলে বাংলাদেশের রাজনীতিতে অনেক প্রভাবশালী একটি রাজনৈতিক দল ছিল পতিত স্বৈরাচার বাংলাদেশ আওয়ামী লীগ, এবং তাদের একটি ভোট ব্যাংক স্টিল এক্সিস্ট ইন বাংলাদেশ। আপনারা যদি ফেসবুক দেখেন অথবা বিভিন্ন টক শোতে দেখেন, এখানে কিন্তু অনেক প্রভাবশালী টক শো স্টার তারা কিন্তু আকার ইঙ্গিতে আওয়ামী লীগের পক্ষে তাদের বয়ানটা জারি রেখেছেন। তার অর্থ হচ্ছে আওয়ামী লীগ সমাজে উপস্থিত, আপনি তাকে ক্ষমতা থেকে হটিয়েছেন, পারফেক্টলি ফাইন। তার নেতৃবৃন্দ ভীরু কাপুরুষ, তারা পালিয়ে চলে গেছে দেশ থেকে, তাদের কর্মীরা আত্মগোপনে আছে, বরিশালের কর্মী রংপুরে আছে, রংপুরের কর্মী ধরে নেন চাঁদপুরে বসবাস করছে, তার শ্বশুর বাড়ি, এই ঘটনাগুলো ঘটছে। কিন্তু ভোটাররা তো তার বাসা ছেড়ে কোথাও যাচ্ছে না, অর্থাৎ তারা নির্বাচনে ভোট দিবে অথবা দিবে না, কেউ তো দিবে। তো সেটাকে আমরা একটা মার্কার হিসেবে বলেছিলাম, এবং এটা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই নির্বাচনে। এবং আমি তার কারণগুলো বলেছিলাম, কেন জামাত ইসলাম এই আওয়ামী লীগের যেই একটি ভোট ব্যাংক, সেখানে তারা কোনো রকমই প্রভাব বিস্তার করতে পারবে না। তারা এক প্রকার রাজনৈতিক সুইসাইডাল গেম খেলেছে, তাদের পরামর্শ খেলেছে তারা ভালো জানে। তারা এই পলিটিক্যাল এস্টাবলিশ করতে গিয়ে মানুষের মনে একটা ন্যারেটিভ তৈরি করে দিয়েছে, বিশেষ করে আওয়ামী সমর্থকদের মনে, যে জামাত ইসলাম ইজ নট গুড টু কাস্ট দেয়ার ভোট ফর দেম। এবং অ্যাজ এ রেজাল্ট তারা আওয়ামী লীগের যেই জিওগ্রাফিক্যাল ডমিনেন্স রিজন, আমি যেটা বলেছিলাম গত ভিডিওতে, বাংলাদেশের ময়মনসিংহের তারা খুব ভালো করতো, স্পেসিফিকলি কিশোরগঞ্জ এবং তার আশেপাশের জায়গাগুলোতে, সেখানে জামাত কোনো আসনই পায়নি, কোনো আসনই পায়নি, এমনকি প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেনি। আপনি যদি তাদের নির্বাচনের ফলাফল দেখেন, আমি যদি আসন ভিত্তিক কখনো এরকম করবার সুযোগ হয়, আমি আপনাদেরকে দেখাতে পারবো যে তারা সেখানে প্রতিদ্বন্দ্বিতা করারই সুযোগ পায়নি, অনেক ভোটে হেরেছে তারা। যেমন বৃহত্তম ফরিদপুরে দুটো আসনে তারা তাদের জোট থেকে জয়লাভ করেছে, কিন্তু জামাত ইসলাম করতে পারেননি। সেই দুটো আসনেও খুব হার্ড কন্টেস্ট হয়েছে, এবং বাকিগুলোতে বিএনপির সমর্থিত প্রার্থীরা আউটপ্লে করেছে জামাত ইসলামকে। আওয়ামী লীগের পলিটিক্যাল স্টার ছিলেন শেখ মুজিবুর রহমান দীর্ঘদিন, এবং তার কন্যা শেখ হাসিনা সেই ব্যাটনটি নিয়ে লড়াই করছেন 81 সালের পর থেকে। তাদের যে নির্বাচনের স্ট্রং হোল্ড জেলা ভিত্তিক 3টি সংসদীয় আসন, যদিও গোপালগঞ্জে বিএনপি অনেক ভালো করেছে। যে গোপালগঞ্জের লোকজন উঠতে বসতে বিএনপিকে 2023 সালেও গালিগালাজ করেছে, তারা কিন্তু জামাতকে রাজনীতি থেকে হটানোর জন্য বিএনপিকে ভোট দিয়েছে। এটাই রাজনীতি। এখানে বিএনপি তার ডেমোগ্রাফিক ডমিনেন্স ধরে রেখেছে। নতুন করে যেটা বাংলাদেশ আওয়ামী লীগের শক্তিশালী অঞ্চলগুলো ছিল ভোটের বাজারে, সেই অঞ্চলগুলোর তারা নতুন দখলদারি শুরু করেছে। অর্থাৎ আওয়ামী অধ্যুষিত অঞ্চলগুলো এখন বিএনপির জিওগ্রাফিক্যাল ডমিনেন্ট এরিয়া বলতে পারেন। বাট জামাত ইসলাম তার নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন কিছু অঞ্চলে, কিছু ক্ষেত্রে তারা সেটাকে বৃদ্ধি করেছেন, আর নতুন কিছু অঞ্চলে তারা ভালো করেছেন। এটা এরপরে আমি যে ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা বলেছিলাম, অর্থাৎ বাংলাদেশের ভিন্ন ধর্মাবলম্বী মানুষ এবং নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী, আমি বলেছিলাম এই ভোটটা একটি ভোটও বাংলাদেশ জামাত ইসলাম পাবে না, এবং জামাত ইসলাম এই ভোটটা পাওয়ার মতন কোনো রাজনীতিগত, বরঞ্চ তাদের কার্যক্রমের মাধ্যমে ওই জনগোষ্ঠীর মধ্যে একটা সিগন্যাল গিয়েছে যে জামাত তো আসলে আমাদের জন্য খুব একটা নিরাপদ নয়, বরঞ্চ আমরা যদি জাতীয়তাবাদী দলকে নির্বাচিত করি আমাদের সেফটি সিকিউরিটি এটাকে নিশ্চিত হবে। অনেক অনেক ভোট দিয়ে বিএনপিকে অনেকগুলো জায়গাতে নির্বাচিত করেছে, আমরা সেটা দেখব। যেমন পার্বত্য চট্টগ্রাম, আপনি যদি আবার ম্যাপটার দিকে নজর দেন, তাহলে দেখবেন এই যে পার্বত্য চট্টগ্রামটাতে এই 3টি আসন, এই 3টি আসনে কিন্তু অত্যন্ত ভালোভাবে কোনো রকমের প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জাতীয়তাবাদী দলের প্রার্থীরা জয়লাভ করেছে। যেমন বৃহত্তম সিলেট, এক্ষেত্রে একটা উদাহরণ হতে পারে।
বৃহত্তম সিলেটে কিন্তু আসলে জামাতের যিনি সুপারস্টার, অর্থাৎ জামাতের ম্যারাডোনা, মেসি, ডক্টর শফিক সাহেব, তার দেশের বাড়ি, তিনি মৌলভীবাজারের লোক, কুলাউড়ার লোক। বৃহত্তম সিলেটে জামাত একদমই ভালো করেনি, সুপারস্টার থাকার পরেও ভালো করেনি। আমরা বলেছিলাম সুপারস্টারও একটা একটা প্যারামিটার নির্বাচনে বড় ভূমিকা রাখার জন্য, জয় পরাজয় নির্ধারণে। কিন্তু সুপারস্টার এখানে ফেল করেছে কেন? কারণ ওখানকার যে হিন্দু ভোটার এবং আওয়ামী ভোটার, তারা অত্যন্ত সচেতনভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দিয়েছে, এবং যার ফলশ্রুতিতে আসলে সবগুলো আসন জাতীয়তাবাদী দল পেয়েছে। তবে খেলাফত মজলিস একটা আসন পেয়েছে সিলেটে, জামাতের জোটভুক্ত, বাট সেখানে প্রার্থী হিসাবে তিনি অনেক পপুলার ছিলেন। সুপারস্টার বিএনপির জয়লাভ করে এসছে, অর্থাৎ তাদের কোনো সুপারস্টার এই নির্বাচনে পরাজিত হননি, এবং তারা তাদের যেই অঞ্চলভিত্তিক শ্রেষ্ঠত্ব, সেখানেও তারা অনেক ভালো করেছেন। যেমন আমরা বলতে পারি, দীর্ঘদিন ধরে পঞ্চগড় এবং ঠাকুরগাঁ অথবা দিনাজপুর, এই তিনটি আসন কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বেশ ভালো করত। আসনগুলোতে ওখানে বিএনপির বর্তমান সুপারস্টার মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি একটা বড় ভূমিকা রেখেছেন তার ব্যক্তিগত ক্যারিসমেটিক ক্যারেক্টারিস্টিক্সের জন্য, এবং জাতীয় রাজনীতিতে তিনি একটি বড় ফিগার থাকার জন্য ওই অঞ্চলের লোকজন কিন্তু বিপুল পরিমাণে ভোট দিয়ে তাদের সবকটি আসনের সংসদ সদস্য নির্বাচন করেছেন। ওখানে আমরা বলেছিলাম যে এই ফ্যাক্টরগুলো নির্বাচনে বিএনপির পক্ষে কাজ করবে এবং বিএনপি নির্বাচনে জয়লাভ করবে। সেই ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি ভোটের মানচিত্রে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। এখন আমরা বলেছিলাম আসলে তাহলে এরকম একটা নির্বাচন জামাত ইসলাম তো জিততে চাচ্ছে, তাহলে তাদের স্ট্র্যাটেজিটা কি হবে? তারা নির্বাচনে তো জিততে চায়, সরকার গঠন করতে চায়, সেরকমই একটি আবহ তৈরি করা হয়েছিল বাংলাদেশের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে, এবং এটা মানুষ বিশ্বাস করতে শুরু করেছিলেন। বিশেষ করে শহর কেন্দ্রিক আমাদের যে সমাজ, সেই সমাজের, আমাদের মধ্যবিত্ত এলিট সমাজ কিন্তু এটা বিশ্বাস করতে শুরু করেছিল। তাহলে এখানে তারা আসলে কি স্ট্র্যাটেজি নিয়ে অগ্রসর হচ্ছিল? পল জোসেফ গোয়েবলস এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থার পরিচালিত একটি রাজনৈতিক প্রোপাগান্ডা প্রোগ্রাম, যাকে বলেছিলাম আমরা হাসবাড়া, এই দুটো প্রিন্সিপালকে মাথায় রেখে জামাত ইসলামের অনলাইন অ্যাক্টিভিস্টরা একটি ঘুঁটো দেওয়া শরবত পরিবেশন করেছিল সমাজে। এই শরবত অনেকেই পান করেছে, অনেকে পান করেনি। যারা বেশি পান করেছে তারা সুইং করেছে, এবং যারা বেশি পান করেনি তারা হয়তো বা শেষ মুহূর্তে তাদের মাইন্ড চেঞ্জ করেছে। আর যারা প্রথম থেকেই এই ব্যাপারটা দৃষ্টিগোচর হয়েছে তাদের কাছে, তারা আসলে এই প্রোপাগান্ডা বা হাসবাড়া যাই বলেন না কেন, এই পাতা ফাঁদে তারা পা দেননি। তারা অ্যানালাইসিস করেছেন, চিন্তা করেছেন, ফ্যাক্ট চেক করেছেন, এবং পরবর্তীতে তারা তাদের মাইন্ডসেট করেছেন। সেই নিরিখে আমরা দেখতে পারবো যে এই অনলাইন হাসবাড়া জামাতের পক্ষে কিছুটা কাজ করেছে, এবং আমি যেটা বলেছিলাম যে শহর কেন্দ্রিক মধ্যবিত্ত এলিট সমাজের মধ্যে কাজ করেছে, তার একটা ছোট উদাহরণ হচ্ছে ঢাকা মহানগরী। আমরা যদি ঢাকা মহানগরীর ম্যাপটা দেখি, আপনারা দেখেন এটা হচ্ছে ঢাকা মহানগরীর আসন। ঢাকা মহানগরীতে বাংলাদেশ জামাত ইসলাম কখনোই কোনোদিন ভালো করেনি। তাদের ভোটগুলো দেখেন, দেখবেন তাদের ভোট কোনো জায়গায় 10,000-এর বেশি তারা ছিল না, এবং খুবই ছোট একটি মার্জিন ভোটে তারা নির্বাচন করতেন, অংশগ্রহণী মূলমন্ত্র এই স্লোগানে দীক্ষিত হয়ে, এবং তারা নির্বাচনে আসলে বেশিরভাগ আসনেই তাদের জামানত বাজেয়াপ্ত হতো। কিন্তু সেই জামানত বাজেয়াপ্ত দলটি এই নির্বাচনে কিন্তু 6টি আসন পেয়েছে ঢাকা মহানগরীর। তো এটি একটি নতুন ফিনোমেনন, এবং এটার কারণটিও আমি বলেছিলাম যে সেই ঘুঁটা দেওয়া শরবত কারা বেশি পান করেছে। আমার কাছে মনে হচ্ছে ঢাকা শহরের মানুষরা এটা বেশি পান, এবং ভোট প্রদান করার মাধ্যমে ঢাকার এই আসনগুলোতে তারা জয়লাভ করেছে। তবে এটা ছাড়াও আমার দৃষ্টিতে আরও 2-1টি ঘটনা ধরা পড়েছে, যেটা শেষ মুহূর্তে একটি তরুণ সমাজকে বিএনপির বিরুদ্ধে ভোট দিতে উৎসাহিত করেছে। আমি সেটি একটি বিএনপিকে নিয়ে যখন পর্যালোচনা করব, সেই পর্যালোচনা ভিত্তিক আলোচনাতে আমি এটিকে তুলে ধরার চেষ্টা করব। আমরা তাহলে যদি পুরো জিনিসটাকে সামারাইজ করি, নিউজটা দেখি, তাহলে দেখতে পারবো যে এখানেও সেভাবে বলা হচ্ছে যে 31.76, এনসিপি 3.05, এবং বিএনপি ভোট পেয়েছে
49.97, এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেখতে হবে যে এই নির্বাচনে তৃতীয় স্থান অর্জন করেছে স্বতন্ত্র প্রার্থীরা, অর্থাৎ বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এখানে তৃতীয় স্থান অর্জন করতে সক্ষম হয়নি, এবং তৃতীয় স্থান অর্জনকারী স্বতন্ত্র প্রার্থীরা যারা আসলে সকলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো না কোনোভাবে বিদ্রোহী প্রার্থী, তারা তাদের নমিনেশন প্রত্যাশা করেছিলেন, কিন্তু তারা নমিনেশন পেতে ব্যর্থ হওয়ায় তারা নিজেরা নিজেদের শক্তিমত্তা প্রদর্শনের জন্য স্বতন্ত্র প্রার্থী হিসাবে তাদের রাইডিংয়ে তারা নির্বাচনে অবতীর্ণ হয়েছেন। এই সকল ভোটকে আমরা যদি কিউমুলেট করি তাহলে আমরা দেখতে পারবো তারা ভোট পেয়েছে 5.79%, অর্থাৎ এই 5.79%ও কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরই ভোট। তো এই হচ্ছে আজকে আমাদের পর্যালোচনা, এবং পর্যালোচনার মাধ্যমে আমরা কিছুটা আপনাদেরকে আলোকপাত করতে পারলাম যে আসলে রাজনীতিতে বা ভোটের রাজনীতিতে সোশ্যাল মিডিয়ার হাইপ অথবা অনেক বেশি আওয়াজ সমাজের বিভিন্ন জায়গায় এটা ভোটের মার্কারগুলোতে কোনো রকমের প্রভাব বিস্তার করে না, এবং এটা শুধুমাত্র এক ধরনের হাইপ, এবং এই হাইপটা কতটুকু রাজনীতির জন্য স্বাস্থ্যকর সেটা নিয়ে আমরা পরবর্তীতে পর্যালোচনা ভিডিওগুলো করব। ইনশাল্লাহ আপনারা যদি দেখেন তাহলে আপনারা এ ব্যাপারে কিছুটা ধারণা করতে পারেন, এবং আপনাদেরও কোনো পরামর্শ থাকলে অথবা কোনো ধারণা থাকলে আপনারা কমেন্টস করতে পারেন এই ভিডিওর নিচে, আমরা সেগুলো নিয়েও আলোচনা করতে পারি ভবিষ্যতে। তো এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন জোট তারা সম্ভবত 214টি আসন এ পর্যন্ত অর্জন করেছে। 2টো আসনের নির্বাচন স্থগিত আছে মামলার কারণে। অফিসিয়ালি ডিক্লেয়ার হয়েছে, গেজেট প্রকাশ করা হয়েছে 212টি আসনের, এবং আরেকটি আসন শেরপুর, সেখানে একজন সংসদ সদস্য প্রার্থী তিনি নির্বাচনের চলাকালীন সময় তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। তার জন্য এই নির্বাচনের আসনটি স্থগিত অবস্থায় আছে। তো আমরা পলিটিক্যাল কমন সেন্স থেকে বলতে পারি ওই আসনটিতেও আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি প্রার্থী তিনি বিপুল ভোটে জয়লাভ করে সংসদে চলে আসবেন। তার অর্থ আসলে দিন শেষে 215টি আসন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্যরা কিন্তু অর্জন করেছেন, এবং একটা বিশাল সংখ্যক স্বতন্ত্র প্রার্থী, তাদের সাবেক কর্মী এবং নেতা, তারা কিন্তু তাদের ভোটের শ্রেষ্ঠত্ব দেখাতে পেরেছেন তাদের অঞ্চলে, এবং তারাও নির্বাচিত হয়ে আসছেন। তো এরকম একটি সংসদ হতে যাচ্ছে। আমরা আশা করি নাম্বারে যতটা একপেশে হোক, কার্যক্রমে সংসদ আরও কার্যকর থাকবে, এবং সংসদই বাংলাদেশের সকল সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু হবে। বাংলাদেশের সকল আলোচনা এবং আলোচনার মাধ্যমে সমাধান প্রতিটি বিষয়ের সংসদ কেন্দ্রিক হবে। আমার শুভেচ্ছা থাকবে নতুন রাজনৈতিক দল এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, এনসিপির সদস্যদের প্রতি। তারা নতুন, তরুণ, তারা রাজনীতির মাঠে এসেই তারা বাজিমাত করেছেন, তারা সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে যাবেন, তাদের উপরে জাতির অনেক আশা আকাঙ্ক্ষা, তারা সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন দেখাবেন। হঠকারী রাজনীতি তারা করবেন না, তারা যে বলেছিলেন তাদের স্লোগানের মধ্যে নয়া বন্দোবস্ত, সেই নয়া বন্দোবস্তের নিদর্শন তারা সংসদে গিয়ে দেখাবেন। পুরানো ধ্যান ধারণার শুধুমাত্র বিরোধিতার খাতিরে বিরোধিতা, আর সে রাজনীতিটা থেকে তারা বের হয়ে আসবেন, এবং তার মাধ্যমে প্রকৃত যে জায়গাগুলোতে সংসদে তাদের ভয়েসকে রেইজ করা দরকার জনগণের স্বার্থে, একটি ছোট বিরোধী দলে থাকার পরেও তারা কিন্তু তাদের ভয়েস রেইজের মাধ্যমে তাদের কথাটা জনগণের কাছে পৌঁছাতে পারবেন, এবং সেম কথা বাংলাদেশ জামাত ইসলামের জন্য প্রযোজ্য। তো আমরা সংসদ প্রত্যাশা করছি প্রাণবন্ত হবে, আগের সেই সংসদের মতন প্রাণবন্ত সংসদ হবে, যেখানে বাংলাদেশের মানুষ চায়ের দোকানে রেডিও ছেড়ে সংসদের ডিবেটগুলো শোনার জন্য অধীর আগ্রহে বসে থাকবে। আগে আমরা যেরকম সালাউদ্দিন কাদের চৌধুরী, তোফায়েল আহমেদ, সুরজিৎ সেনগুপ্ত, মওদুদ আহমেদ, মান্নান ভূঁইয়া, এরকম অজস্র, হাফিজউদ্দিন আহমেদ, মির্জা গোলাম হাফিজ, এরা কিন্তু অসম্ভব চমৎকার পার্লামেন্টারিয়ান ছিল। এরকম পার্লামেন্টারিয়ান আমরা পাবো নতুন যে সংসদ সদস্যরা সংসদে আসতে যাচ্ছে। আমি প্রত্যাশা করি আন্দালিব রহমান পার্থ, শুভেচ্ছা জানাই তাদের, আন্দালিব রহমান পার্থ, জুনায়েদ সাকি, নুরুল হক নুরু, এবং এনসিপির যেসব সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা ওরকম তরুণ টার্কি হিসাবে সংসদে যাবে এবং জনগণের পক্ষে কথা বলবে, বিরোধিতা করবে যেখানে জনগণের জন্য বিরোধিতা করার প্রয়োজন। আর সরকারি দলে যে নতুন সংসদ সদস্যরা এসছেন অনেকেই নতুন,
তারাও প্রাণবন্ত সংসদ উপহার দিবেন। আর অভিজ্ঞ যারা আছেন তাদেরকে তো কিছু বলবার নেই, তাদের কাছে প্রত্যাশা প্রচুর এবং তাদের উপরে দায়িত্ব প্রচুর। সংসদ প্রাণবন্ত হয়ে উঠুক এবং আগামী নির্বাচন পর্যন্ত বাংলাদেশের সকল রাজনীতি সংসদ কেন্দ্রিক হয়ে উঠুক, এই প্রত্যাশা করে পর্যালোচনা ভিত্তিক কিছুটি শেষ করছি। আপনারা আমার সাথে থাকুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, এবং যদি রিং বাটনটি আমার অ্যাক্টিভ হয়ে থাকে, রিং বাটনটি টিপে রাখুন। আর পরামর্শ দিন, কমেন্টস করুন, আমি চেষ্টা করব এই অনুযায়ী আপনাদের চাহিদা অনুযায়ী রাজনৈতিক বিশ্লেষণধর্মী আরও অনেক পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য। সকলকে ধন্যবাদ, ভালো থাকুন, সুন্দর সংসদের প্রত্যাশা। পিস।